হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে যে ক্লাসটা আমি তোমাদের সামনে শুরু করব, তোমরা অনেকেই বলছো স্যার কিছু রিভিশন ক্লাস আনুন এনসিইআরটির জন্য, কিছু রিভিশন ক্লাস আনুন এনসিইআরটির জন্য, যাতে আমরা রিভিশন করতে পারি। কেন রিভিশন বলছি? কারণ কিছু ফান্ডামেন্টাল জিনিস আমি একদম প্রথম থেকে শুরু করছি, তোমাদের থিওরি কিছু শুরু করব, বাকি তোমাদের যে সিরিজটা চলছে রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ানের প্রিভিয়াস অ্যানালিটিক্যাল কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন্স গুলোকে এক্সপ্লেনেশন করে করে আমি করাচ্ছি, সেটা তো চলবেই। তা বাদে আমি কিছু কিছু থিওরি তোমাদের কভার করব। আর ভালোভাবে ক্লিয়ার করতে গেলে আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। অনেকেই জয়েন করেছে। আমার মিশন কি, আমার গোল কি, প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইনস্টিটিউটের একটা গোল থাকে। আমার গোল হচ্ছে যে বাংলায় সায়েন্সটাকে আমি সহজভাবে তোমাদের বোঝাতে চাই, সেটা হচ্ছে রেলওয়ে সায়েন্সের জন্য। কারণ সায়েন্সটাকে বাংলায় বুঝতে হবে তোমাদের। এই যে রে ডায়াগ্রাম, রে কোথা থেকে যাচ্ছে, কোথায় আসছে, কিভাবে যাচ্ছে, কিভাবে আসছে, প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হচ্ছে তোমাদের। যখন আমি আলোচনা করছি প্রশ্ন, যখন তোমরা ঘাবড়ে যাচ্ছ অনেকে যে কিভাবে এটা হচ্ছে, তো তার জন্য আজকের ক্লাসটা এটা আমি একটা পার্টে করাতে পারবো না, এটা তোমাদের দুটো পার্ট লাগবে। দুটো পার্টে টোটাল যত ম্যাথ এসেছে, আই রিপিট, যত ম্যাথ এসেছে আলোর প্রতিফলন এবং দর্পণ থেকে, স্ফেরিক্যাল দর্পণ থেকে, সবকিছু করাবো, লেন্সও করাবো। ঠিক আছে, আপাতত আলোর প্রতিফলন দর্পণ করবো, পুরো আলো চ্যাপ্টারটা এত কিছু দেবো যে তোমরা শেষ করতে পারবে না। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আমাদের ব্যাচ সম্পর্কে কিছু বলার নেই, অনেকেই আমার ব্যাচে অ্যাডমিশন নিচ্ছ, কারণ আমি ক্লাস দেখাচ্ছি তোমাদের, ব্যাচে চাইলে অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও আমাদের সায়েন্স কোর্সটা আপাতত ক্লোজ হয়ে গেছে অ্যাডমিশন, কিন্তু যদি তোমরা ফোন করে একটু অ্যাভেলেবিলিটি সম্পর্কে খোঁজ নেবে, আমাদের টিমকে জিজ্ঞাসা করতে হবে যে ওরা নতুন কিছু ব্যাচ করেছে কিনা। আমার এই মুহূর্তে ব্যাচটা ক্লোজ, আমি যতদূর জানি। তো চলো, প্রথমে হচ্ছে আলোর প্রতিফলন। প্রতিফলন কথাটা কি? প্রতিফলন মানে একটা নির্দিষ্ট মাধ্যমে হবে। মাধ্যম মানে কি? মাধ্যম মানে যে সমস্ত জায়গা দিয়ে আলো যেতে পারে। যেমন ধরো বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম মানে আমরা কি বলতে পারি? বায়ু মাধ্যম মানে বায়ু দিয়ে আলোটা যেতে পারছে। আবার শূন্যস্থানে আলো যেতে পারছে। আবার কাঁচ মাধ্যম, কাঁচ দিয়ে আলো যেতে পারছে। এই যে মাধ্যমগুলো দিয়ে আলো যাতায়াত করে, মানে যে মিডিয়াম বা যে জায়গাটা, সেটাকে আমরা বলছি মাধ্যম। এই যে রিফ্লেকশনটা বা আলোর প্রতিফলনটা, এই প্রতিফলনটা কিন্তু একটা মাধ্যমেই হয় বা একটা মিডিয়ামেই হয়। কারণটা কি? কারণ এই যে আলোর গতিবেগ, এই আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন। অর্থাৎ আলোর গতিবেগ আমরা বললি যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যম, এই বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কত না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যদি কাঁচ মাধ্যমে হয়, এটা যদি জল মাধ্যমে যায়, তখন কি হবে? তার গতিবেগের পরিবর্তন হবে। তাহলে গতিবেগের যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে আলোর প্রতিফলন হবে না। তাহলে প্রতিফলন কাকে বলছি না? প্রতিফলন বলছি দর্পণের মধ্যে, এটা মনে করো কোন একটা দর্পণ, দর্পণের মধ্যে একটা ইনসিডেন্ট রে এলো। ইনসিডেন্ট রে মানে কি? এটা হচ্ছে আপতিত রশ্মি, যাকে বলা হয় আপতিত রশ্মি, মানে যে রশ্মিটা আসছে, আপতন ঘটছে, এই রশ্মিটাকে আমরা কি বলছি? রশ্মিটাকে আমরা বলছি আপতিত রশ্মি। আপতিত রশ্মি আসছে এবং এখানে পতন হচ্ছে। এটা কোনটা? এটা হচ্ছে মিরর। এই মিররে কি হচ্ছে? এই মিররে কিন্তু রশ্মিটা আপতিত হচ্ছে, রশ্মিটা পড়ছে, রশ্মিটা আসছে, আসার পর কি হচ্ছে? আসার পর রশ্মিটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো, এই যে পুরো ঘটনাটা হলো, এই যে রশ্মিটা এলো, রশ্মিটা বেরোলো, সেটা কিন্তু একটা মিডিয়ামেই হলো। দেখো, এটা মনে করো বায়ু মাধ্যমে ঘটনাটা ঘটেছে। যদি এটা মনে করি যে বায়ু মাধ্যমে ঘটনাটা ঘটেছে, দেখো ইনসিডেন্ট রেটা এলো, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সেই মিডিয়ামেই ফিরে এলো। অর্থাৎ যে মিডিয়ামেই ছিল সেই মিডিয়ামেই সে আছে, শুধুমাত্র কি এলো, ধাক্কা খেলো বা প্রতিফলিত হলো এবং চলে গেল। আচ্ছা, তোমাদের এই যে পুরো জিনিসটা পড়াচ্ছে, পুরো জিনিসটা কিন্তু এনসিইআরটি ক্লাস 10 অনুযায়ী রয়েছে। অর্থাৎ এনসিইআরটি ক্লাস 10 এ যেরকম রয়েছে সেরকম ভাবে আমি তোমাদের করাচ্ছি, যাতে এনসিইআরটিটা ফুল তোমাদের রিভিশন হয়ে যায়। কারণ এনসিইআরটি লাইন বাই লাইন তুলে কিন্তু প্রশ্ন এসেছে এবং আগামী দিনেও আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে? তাহলে দেখো, এখান থেকে যদি আমি একটা অভিলম্ব আঁকি বা নরমাল আঁকি বা একটা যদি অভিলম্ব আঁকি, তাহলে দেখবো এই অভিলম্বের সঙ্গে এই আপতিত রশ্মিটা যে অ্যাঙ্গেল করছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি আপতন কোণ। কি বলবো? আপতন কোণ বলবো। এবং এই অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি, ভালো করে বোঝো, রিফ্লেক্টেড রে মানে কি? রিফ্লেক্টেড রে মানে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি যে কোণ করছে তাকে আমরা কি বলছি? প্রতিফলন কোণ। অর্থাৎ আরটাকে আমরা ডিরেক্টলি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ, আর আইটাকে আমরা বলছি আপতন কোণ। ক্লিয়ার? এবং এই যে এই আই ইকুয়াল টু কি হবে? আর হবে। অর্থাৎ এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুজনের মান কিন্তু কি হবে?
দুজনের মান কিন্তু সমান হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এইটা হচ্ছে কিন্তু এখানকার জানার বিষয়। নেক্সট দেখো, আমরা যদি দুটো সূত্র জানি, যেটা এনসিইআরটির বইতে লেখা আছে, বা যেটা সূত্র প্রতিফলনের সূত্র, সেটা কি বলছে? প্রতিফলন কোণ এবং আপতন কোণের মান সমান। আমরা এখানে দেখলাম, দেখো এইটা যদি নরমাল হয় বা এটা যদি অভিলম্ব হয়, আপতিত রশ্মি যদি এইভাবে আসে এবং সেটা যদি অভিলম্বের সঙ্গে আই কোণ করে থাকে এবং প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যদি আর কোণ করে থাকে, তাহলে আমরা খুব ভালোভাবেই বলতে পারবো যে কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। ক্লিয়ার? এইবার দ্বিতীয় নম্বর যে সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, কি বলছে? আপতিত রশ্মি আপতন বিন্দুতে দর্পণের উপর অভিলম্ব, এই দেখো আপতিত রশ্মি আপতন বিন্দুতে, এটা আপতন বিন্দু, ওটা যে বিন্দুটায় পতন হচ্ছে তার উপর যে অভিলম্ব আঁকা হয়েছে, এবং প্রতিফলিত রশ্মি সকলে একই সমতলে অবস্থান করে। দেখো এই যে আপতিত রশ্মি এই যে বিন্দুটায় পতন হয়েছে এবং রিফ্লেক্টেড এর প্রত্যেকটা দেখো একটা প্লেনে রয়েছে, একটা সমতলের মধ্যে রয়েছে। ঠিক আছে, একটা সমতল, মনে করো আমার এই খাতাটা, এই খাতাটা কি, এই খাতাটা দেখো একটা সমতল, তো এই সমতলের মধ্যেই কিন্তু রয়েছে, এই যে সমতল, এই সমতলের মধ্যেই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কিন্তু ব্যাপার, বুঝতে পেরেছো? নেক্সট, এইবার কি বলেছে? প্রতিফলনের সূত্রগুলো গোলীয় তল দ্বারা সকল প্রকার প্রতিফলক তলের ক্ষেত্রে প্রযোজ্য। একদম ঠিক, অর্থাৎ এই যে প্রতিফলনটা, দেখো আমি এখানে কিসের প্রতিফলন দেখেছি? সমতল দর্পণ। কিন্তু যদি গোলীয় দর্পণ হয়, অর্থাৎ কার্ভড সারফেস যদি হয়, তার ক্ষেত্রেও কিন্তু প্রতিফলনের সূত্র প্রযোজ্য। সমতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের সাথে পরিচিত। এই প্রতিবিম্বের ধর্মাবলম্বী কি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা সৎ এবং সমশীর্ষ হয়। এইটা তোমরা মনে রাখবে। কি বলেছে এখানে? প্রশ্নটা কি করলো দেখো, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কিন্তু এনসিইআরটি গঠিত, এখান থেকেই প্রশ্ন পড়ে। প্রশ্ন করছে যে এই প্রতিবিম্বের ধর্মাবলী কি? কার প্রতিবিম্ব? না এই যে সমতল দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হলো তার ধর্ম কি? না সমতল দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা সর্বদা কি হবে? অসৎ হবে। অসৎ মানে কি? ভার্চুয়াল। মানেটা কি স্যার? দেখো এটা মনে করো এটা সমতল দর্পণ, আমি এখানে একটা পি রয়েছে, এখান থেকে কি হলো? এখান থেকে একটা আলো গেল এইভাবে, এবং এখান থেকে একটা আলো, দুটো রে গেল। রেটা যদি যায় তাহলে রেটা কি মিলিত হবে? যখন কোন রে, দুটো রে যদি মিলিত হয় একটা বিন্দুতে এবং সেটাকে পর্দায় ফেলতে পারি, দুটো রে মিলিত হলো, সেটা পর্দায় যদি ফেলতে পারি, তখন সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি সদ্বিম্ব বা রিয়েল ইমেজ। কিন্তু আমরা যখন আয়নায় নিজের ছবি দেখি, আয়না যদি তোমাদের কাছে থাকে, তোমরা দেখবে চোখের সামনে রেখে আয়নায় যদি যখন আমরা ছবি দেখি, তখন কি হয় যে ওই ছবিটাকে কি আমরা পর্দায় ফেলতে পারি? উত্তর হচ্ছে না। আয়নায় যখন আমরা ছবি দেখি তখন মনে হয় যে আমরা বোধহয় আয়নার ভিতরে রয়েছি, আমরা বোধহয় দর্পণের ভেতরে রয়েছি। আয়নাটাই মানে সমতল দর্পণ, বোধহয় ভেতরে রয়েছি। তার মানে কি? ওই যে ভেতরে রয়েছি, ভেতরে রয়েছি মানে কি? ভেতরে রয়েছি মানে হলো কোন রকম আলোটা মিলিত হয়নি, অর্থাৎ দুটো আলো মানে দুটো রে, আলোর রশ্মি মিলিত হয়নি, মনে হচ্ছে যেন ওর ভেতর থেকে অপসৃত হচ্ছে, অর্থাৎ ওটাকে কিন্তু আমি ধরতে পারবো না, শুধু মনে হবে যে ওটা আছে। ভার্চুয়াল কি হয়? যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো ভার্চুয়াল। তুমি তোমার বন্ধুকে ধরতে পারো না, দেখতে পারো না, সরি ধরতে পারো না, কিন্তু দেখতে পারো যে আছে, ওটা ফিল করতে পারো যে আছে। ঠিক আছে, এবং সমশীর্ষ, এইটা খুব ইম্পর্টেন্ট। সমশীর্ষ মানে কি? সমশীর্ষ মানে সোজা, সোজা হচ্ছে। আমরা যখন আয়নায় ছবি দেখি তখন কি আমরা উল্টে যাই? না, উল্টাই না, আমরা কিন্তু সমশীর্ষ দেখি। কিন্তু একটা পার্থক্য আমরা আয়নায় দেখতে পাই, সেটাই দিয়েছে, এবং এটা তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি, যেই আরপিএফ প্রত্যেকটা পরীক্ষা প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন এসেছে। পরের যে ব্যাপারটা, আমি তোমাদের যখন প্রিভিয়াস ইয়ার্স গুলো যে করছি, টপ 40 এমসিকিউ, টপ 50 এমসিকিউ গুলো যখন করছি, তখন তোমাদের এইগুলো কিন্তু আসছে। যেমন কি দেখো, গঠিত প্রতিবিম্ব দর্পণের পেছনে ঠিক যতটা দূরে থাকে, ঠিক ততটা দূরত্বে বস্তুর দর্পণের সামনে থেকে থাকে। মানেটা কি? মানে তোমরা মিরার ইমেজ করেছো পরীক্ষায়, জিআইতে। মিরার ইমেজের ক্ষেত্রে কি হয়? মনে করো এখানে পি রয়েছে, তাহলে এখানে পিটা কি হয়? উল্টে যায় না? উল্টে যায় মানে কি? উল্টে যায় মানে ডান দিকটা বাম দিক হয়ে যায়, বাম দিকটা ডান দিকে হয়ে যায়। অর্থাৎ এই যে মিরার থেকে এই বস্তুটা, অর্থাৎ এই বস্তুটা মানে কি? এটা বস্তু, তাই তো? এটা তো বস্তু, অর্থাৎ এটা হচ্ছে বস্তু, এবং এটা হচ্ছে কি? বস্তুর প্রতিবিম্ব। অর্থাৎ এই যে মিরার থেকে বস্তুটা ঠিক যত দূরত্বে থাকে, এবং মিরার থেকে ইমেজটাও বা প্রতিবিম্বটাও ঠিক ততটা দূরত্বেই থাকে। এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। এবং কি হয় না, পার্শ্বীয় ভাবে উল্টানো হয়। অর্থাৎ এটা কিন্তু ইনভার্টেড নয়। ইনভার্টেড মানে কি? ইনভার্টেড মানে মনে হচ্ছে, মনে করো পি রয়েছে, এখানটা এরকম হবে, সেটা কি হয়? না, সেটা হয় না। কি হয়
না ল্যাটারালি ইনভার্টেড হয়, অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন হয়। মানেটা কি? মানে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছো, তুমি তুমি এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছো, ও যখন থাকে এইভাবে ঘুরে থাকে, অর্থাৎ তোমার ডান হাত আয়নায় যে দাঁড়িয়ে থাকবে তার বাম হাত হয়ে যায়, তোমার বাম হাত তার ডান হাত হয়ে যায়। অর্থাৎ কি হয় না, অর্থাৎ এটা যদি মিরর হয় তখন এভাবে, এটা যদি লেফট হয় এটা যদি রাইট হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এটা লেফট আর এটা রাইট। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু একটা প্লেন মিররে একটা সমতল দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে সমতল দর্পণের প্রতিবিম্বের যে প্রকৃতি বা প্রতিবিম্ব কি ধরনের হয় সেটা আমরা কি জানলাম। প্রথমে হচ্ছে অসৎ। অসৎ মানে কি? এটা হচ্ছে ভার্চুয়াল, অর্থাৎ যেটাকে আমরা ধরতে পারি না, যেটা মনে হচ্ছে যে ওর মধ্যে রয়েছে। সমশীর্ষ অর্থাৎ ইরেক্ট মানে সোজা, মানে কোন রকম উল্টানো নয়, সোজা, মানে এইরকম সোজা, তার মানে ওটাও এরকম সোজাই হবে, ঠিক আছে। এবং ল্যাটারালি ইনভার্টেড, অর্থাৎ তার ডান দিকটা বাম দিক হয়ে যাবে এবং বাম দিকটা ডান দিক হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে তোমাদের প্রত্যেকের? নেক্সট, এইবার আমরা কি যাব, এখানেই সেটাই বলা রয়েছে যেটা আমি তোমাদের বললাম, সেটা আমি তোমাদের এভাবে বলে দিলাম, মানে সেটাই এখানে আরেকবার লেখা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে মিরর রয়েছে, মিরর কিন্তু দুটো প্রকার রয়েছে। একটা হচ্ছে সমতল দর্পণ বা প্লেন মিরর, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর। গোলীয় দর্পণ মানে কি? গোল থাকবে, মানে কার্ভ থাকবে ওখানে। এবার এই গোলীয় যে দর্পণ গুলো, এটাকে দুভাগে ভাগ করা যায়। কি কি না, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। একটা হচ্ছে অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ, ঠিক আছে। আমার হাতের দিকে একটু খেয়াল করবে তোমরা, সাপের ফোনার মতো হাতটা আমি করেছি, হাতের দিকে খেয়াল করবে। খেয়াল করেছো হাতের দিকে? দেখো আমি হাতটাই কিরকম করেছি, একটা চামচের মতো করেছি। চামচ তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে, যে চামচ দিয়ে তোমরা খাও, সেই চামচটা এরকম থাকে, এরকম করে তোমরা খাও। এই যে কার্ভ, এই যে সারফেসটা যখন এখানে রিফ্লেকশন হবে, এই কার্ভ সারফেসটার মধ্যে যখন রিফ্লেকশন হবে, কার্ভ যখন থাকছে, তখন তাকে আমি কি বলছি? অবতল দর্পণ। দেখো এই তলটা অব হয়ে আছে, অব মানে কি? নিচু হয়ে আছে। বুঝতে পারছো? নামের মধ্যে সবকিছু বলা আছে, অনেকে গুলিয়ে যায় কোনটা অবতল দর্পণ কোনটা উত্তল দর্পণ, গোলাবে না। কার্ভ সারফেসটা যখন বলছে, এই যে কার্ভ সারফেস, অব মানে নিচু, তখন এটাকে বা কনকেভ বলা হচ্ছে ইংলিশে, যাকে ইংলিশটাও টার্মটাও মনে রাখবে, পরীক্ষায় সুবিধা হবে। কিছু কিছু বাংলা টার্ম বুঝতে না পারলে ইংলিশ টার্মে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে অবতল দর্পণ। আর এর যে পিঠটা যখন এই দিকটায় রিফ্লেকশন হবে, তখন সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। তাহলে কনকেভ মানে অবতল। অবতল তাহলে এখানে কোনটা? দেখো আমরা এইটাকে বলছি রিফ্লেক্টিং সারফেস, অর্থাৎ এই দিকে আলো এসে রিফ্লেকশন হবে, তো তার মানে সেটা কি হচ্ছে? অবতল দর্পণ হচ্ছে। আর উত্তল দর্পণের এই দিকটা রিফ্লেক্টিং সারফেস, দেখো কালো যে দিকটা, সেই দিকটা রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে। এই দিকটা রিফ্লেকশন হবে না, এর এই দিকটা রিফ্লেকশন হবে না, অর্থাৎ তার মানে কি? এটা উত্তল দর্পণ। বোঝা গেছে কি বলছে? দেখো, একটি গোলীয় দর্পণের প্রতিফলক তলটি ভেতরের দিকে কিংবা বাইরের দিকে বক্র হতে পারে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ভেতরের দিকে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে বাইরের দিকে। এই জিনিসটা কেন খেয়াল রাখবে? পরীক্ষা ডাইরেক্ট প্রশ্ন করবে যে উত্তল দর্পণের যে রিফ্লেক্টিং সারফেস এটা কোন দিকে থাকে, বাইরের দিকে নাকি ভেতরের দিকে নাকি উভয় দিকে, প্রশ্ন আসবে এখান থেকে। গোলকের কেন্দ্রের দিকে মুখ করে থাকে, তাকে আমরা বলছি অবতল দর্পণ। দেখো এইবার তোমাকে বলবে যে গোলকের কেন্দ্রটা স্যার কোথা থেকে এলো। বলছি, এই যে দর্পণ তোমরা দেখছো স্ফেরিক্যাল মিরর, ভালো করে বুঝবে। মনে করো এরকম একটা গোলক রয়েছে, গোলক, গোলক মানে 3D স্ট্রাকচার, আর বৃত্ত মানে 2D স্ট্রাকচার। 3D স্ট্রাকচার মানে বুঝতেই পারছো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে। তো এটাকে যদি আমি এই বরাবর কেটে নিই, এটাকে যদি আমি এই বরাবর কেটে নিই, তাহলে দুটো ভাগ কি রকম আসবে বলো, নিজেরাই বলো, দুটো ভাগ কি রকম আসবে? একটা ভাগ স্যার এইরকম আসবে আর একটা ভাগ এইরকম আসবে। তাহলে এটাই তো মিরর, এটাই তো তোমার স্ফেরিক্যাল মিরর। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে গোলককে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। তাহলে এই যে গোলকের এইখানটা কেন্দ্র ছিল, তাহলে এই এদেরও কেন্দ্র কোথায় হবে? এটা মনে করো এই রিফ্লেক্টিং সারফেস গুলো আমি তোমাদের এঁকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে আমার উত্তল দর্পণ, তার মানে রিফ্লেক্টিং সারফেসটা কোন দিকে হবে? রিফ্লেক্টিং সারফেসটা এই দিকে রিফ্লেক্টিং সারফেস হবে। তাহলে এই দিকে যদি রিফ্লেক্টিং সারফেস হয়, তাহলে এর কেন্দ্রটা কোন দিকে রয়েছে? এই গোলকটার কেন্দ্র কোন দিকে ছিল? এইখানটা। তার মানে উত্তল দর্পণের রিফ্লেক্টিং সারফেসটা কেন্দ্রের বিপরীত দিকে থাকে। এই রিফ্লেক্টিং সারফেস কোন দিকে? এই দিকে। কিন্তু এই যে গোলকের যে কেন্দ্র বা এই যে তোমার যে মিররটারও কেন্দ্র, গোলকের যেটা কেন্দ্র সেটাই মিররের কেন্দ্র, যেটাকে আমরা বক্রতা কেন্দ্র বলি, যেখান থেকে কার্ভ হয়, সেই কেন্দ্রের কোন দিকে? বিপরীত দিকে। কার ক্ষেত্রে? না এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। ভালো করে বুঝবে কিন্তু, দারুণ কনসেপ্ট এগুলো, বোঝার একটু সমস্যা থাকলেই পরীক্ষা কিছুই পারবে না। একদম জিরো টু হিরো কনসেপ্ট, একদম ছোট থেকে কনসেপ্ট, একদম বাচ্চাদেরও মানে বুঝতে পারবে এটা। অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? অবতল দর্পণের রিফ্লেক্টিং সারফেস কোনটা? জি স্যার,
রিফ্লেক্টিং সারফেসের বিপরীত দিকে আমরা এটাকে, এইটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। তাহলে এটা যদি রিফ্লেক্টিং সারফেস হয়, কেন্দ্র কোন দিকে রয়েছে? কার্ভ সারফেসের ভেতরের দিকে রয়েছে। তার মানে অবতল দর্পণে রিফ্লেক্টিং সারফেসের দিকেই ওই যে স্ফেরিক্যাল যেটা স্ফেয়ারটা, ওই স্ফেয়ারটার কিন্তু কেন্দ্র থাকে, বা অবতল দর্পণের কেন্দ্র তার রিফ্লেক্টিং সারফেসের দিকেই থাকে, আর উত্তল দর্পণের যে কেন্দ্র বা কনভেক্স মিররের যে কেন্দ্র তার রিফ্লেক্টিং সারফেসের বিপরীত দিকে থাকে। ক্লিয়ার? চলো, এইটার উপরই পুরো কনসেপ্টটা বিল্ড হবে তোমাদের, ঠিক আছে? বুঝতে পারছো? এইবার দেখো কি বলবো আমরা। এবার তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এইবার মিররের প্রত্যেকটা অংশ আমরা জানবো। কি কি বলেছে দেখো। প্রথমে হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলবো? না, একটা মিরর, এই মনে করো একটা মিরর আমরা কোথা থেকে কাটলাম? এই যে গোলকটা, এই গোলকটা থেকে কাটলাম। তাহলে এইখানটা গোলকটার কেন্দ্র ছিল, তার মানে এইটা মনে করো একটা কি দর্পণ? এটা উত্তল দর্পণ। আর এইটা মনে করো একটা অবতল দর্পণ। তাহলে যদি হয়, মনে করো এই জায়গাটায় কি ছিল? এই জায়গাটা তোমার যে গোলকটা ছিল তার কেন্দ্র ছিল। তাহলে গোলকের কেন্দ্র যদি এই জায়গাটায় হয়, এর হচ্ছে বিপরীত দিকে রিফ্লেক্টিং সারফেস, এই রিফ্লেক্টিং সারফেস এটা, ঠিক আছে? আর এই রিফ্লেক্টিং সারফেস এটা, এটা হচ্ছে অবতল দর্পণ। ভালো করে বুঝবে। তাহলে কি হবে, যদি বিপরীত দিকে হয়, তাহলে এইটা হয়ে যাবে কি, অর্থাৎ যেটা গোলকের কেন্দ্র ছিল সেটাই হয়ে যাবে প্রত্যেকটা দর্পণের নিজস্ব বক্রতা কেন্দ্র। কি হয়ে যাবে? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বা যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, সি দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? তাহলে এটাকেই আমরা বলছি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এবং এটা মনে রাখবে, বক্রতা কেন্দ্র কিন্তু দর্পণের অংশ নয়। এই যে বক্রতা কেন্দ্র কি দর্পণের অংশ? এটা তো আমি একটা ইমাজিনারি লাইন ড্র করছি, মানে ইমাজিনারি লাইন ড্র করে দেখাচ্ছি তোমার। এই যে তোমার যে এটা মানে যে মিররটা তো এইটুকু, তাহলে এটা কিন্তু এর অংশ না, এটা মনে রাখবে। এটি প্রতিফলক তলের বাইরে অবস্থা, একদমই ঠিক। এবার হচ্ছে অপরদিকে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র দর্পণের পেছনে অবস্থান করে, তোমাদের তো বললাম এটা আমি। গোলীয় দর্পণের যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। এবার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলবো? দেখো, এই যে এটা যদি কেন্দ্র হয় একটা গোলকের, তাহলে ব্যাসার্ধ কোণটা পরিধি পর্যন্ত যে লাইনটা ড্র করব কেন্দ্র থেকে, তার মানে দেখো এই জায়গাটাকে কি বলি আমরা? এই যে মিররটার এই অংশটাকে আমরা বলবো পোল। কি বলবো? পোল বলবো। এই অংশটাকে এটা বলবো পোল। তাহলে পোল থেকে, অর্থাৎ এই যে পরিধি, পোল মানে পরিধি মনে করো, এই পোল থেকে যে কেন্দ্র পর্যন্ত যে ইমাজিনারি লাইনটা, অর্থাৎ এটাকে কি বলবো? আর দিয়ে ডিনোট করবো। এটাকে কি বলবো? আর দিয়ে ডিনোট করবো। অর্থাৎ এটা কি? এটা গেল আমাদের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার, আর অক্ষর দ্বারা যাকে আমরা প্রকাশ করে থাকি। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী একটি সরল রেখা নয়, যে মেরু। পোল মানে কি? পোল মানে হচ্ছে বাংলা যাকে আমরা বলবো মেরু। তাহলে মেরু থেকে আমি সি পর্যন্ত একটা রেখা নিয়েছি, তো এই রেখাটাকে আমি কি বলছি? এই রেখাটাকে আমি বলছি, এই রেখাটাকে কি বলছি? বক্রতা ব্যাসার্ধ বলছি, রেডিয়াস অফ কার্ভেচার। এবারে এই যে আমি লাইনটা ড্র করলাম, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় প্রধান অক্ষ। কি বলা হবে? এই যে রেখাটা, এই রেখাটাকে যখন আমি বাড়িয়ে দেব, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার এবং পোলটাকে জয়েন করে যখন বাড়িয়ে দেব, এটাকেই বলা হবে ওই দর্পণের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলবো? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং এই যে প্রধান অক্ষটা দর্পণের মেরুতে কি হচ্ছে না, দর্পণের মেরুর উপর লম্ব ভাবে রয়েছে। দেখো এই যে প্রধান অক্ষটা এর সঙ্গে কি কোণ করছে? 90 ডিগ্রি কোণ করছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে প্রধান অক্ষটি দর্পণের মেরুতে, দর্পণের উপরে কিভাবে লম্ব ভাবে কিন্তু রয়েছে। অনেক কিছু জানলাম এখান থেকে। তাহলে কি কি জানলাম? সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার এবং প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? না, পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যে এই যে রেখাটা আমি জয়েন করেছি, ইমাজিনারি লাইন একটা ড্র করেছি, সেটাকে আমি বলছি কিন্তু প্রধান অক্ষ। নেক্সট, এবার এইখানে সেটাকে ভালোভাবে রয়েছে তোমাদের, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা তোমার হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিররের ক্ষেত্রে এই দিকটা রিফ্লেক্টিং সারফেস, আর কনকেভ মিররের ক্ষেত্রে এই দিকটা রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে? আচ্ছা, অ্যাপারচার কোনটাকে বলছি? এই যে ডিসটেন্সটা, অর্থাৎ একটা লেন্থ, একটা মিরর, একটা মিরর কতটা মানে কতটা মোটা সেটা বোঝাতে যেটা বোঝানো হয়, সেটা হচ্ছে আমরা অ্যাপারচার বলছি। এই দুটো ডিসটেন্স, উপর থেকে নিচ পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা অ্যাপারচার বলি। ক্লিয়ার? এইবারে হচ্ছে ফোকাস। ফোকাস আমরা কি বলবো? ভালো করে এই ইমেজটার দিকে দেখো, ঠিক আছে? আমি এটা ড্র করতে পারি তোমাদের, এই জায়গাটা ড্র করছি। এইটা আমরা কি বললাম? এইখানে কি রয়েছে? এইখানে রয়েছে সেন্টার অফ কার্ভেচার।
সেন্টার অফ কার্ভেচার, এই জায়গাটা পোল রয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা মিররের মুখ্য ফোকাস, সরি একটা মিররের প্রধান অক্ষ বলছে, এই রেখাটাকে কি বলছি, প্রধান অক্ষ। এইবার দেখো কি হবে, এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন আসবে, প্রধান অক্ষের সমান্তরাল মানে এইভাবে আসবে, তাহলে এখানে যখন ধাক্কা লাগবে কি হবে, এখানে ধাক্কা লেগে এইভাবে আসবে, আবার এদিক দিয়ে আসবে, এখানে ধাক্কা লেগে এইভাবে আসবে, অর্থাৎ দেখো একটা বিন্দুতে কিন্তু এটা মিলিত হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন এসে রিফ্লেক্টিং সারফেসে রিফ্লেক্ট হওয়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, ওই যে বিন্দুটা মিলিত হচ্ছে প্রধান অক্ষের ওপর, যে বিন্দুতে রিফ্লেক্টেড রে গুলো মিলিত হচ্ছে, ওই বিন্দুটাকে আমরা কি বলবো, দর্পণের ফোকাস বলবো বা মুখ্য ফোকাস বলবো। ক্লিয়ার? তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে রিফ্লেকশন হওয়ার পর, এইভাবে রিফ্লেকশন হওয়ার পর কি হচ্ছে না, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, এফ বলছি বা ফোকাস বলছি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমরা আরো একটা জিনিস জানলাম, এটা কি লেন্স, এটা সরি কি দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের যে ফোকাসটা সেটা কোন দিকে রয়েছে না, অবতল দর্পণের যে ফোকাসটা সেটা কিন্তু অবতল দর্পণের যেদিকে রিফ্লেক্টিং সারফেস সেই দিকেই রয়েছে। কিন্তু যদি উত্তল দর্পণ ড্র করি তাহলে কি হবে, দেখো উত্তল দর্পণ যদি ড্র করি তাহলে হবে কি, এই দিক বরাবর রে গুলো আসবে, রে তো এসে এইভাবে চলে যাবে, তাই না, রিফ্লেক্টিং সারফেস তো এটা, এইভাবে চলে যাবে, এইভাবে সব চলে যাবে। তাহলে কি হবে না, তাহলে এখান থেকে আমি একটা ইমাজিনারি লাইন ড্র করব, ইমাজিনারি লাইন ড্র করে বলবো যে এর যে প্রধান অক্ষের উপর যে ইমাজিনারি লাইনগুলো যে ড্র করছি সেটাকেই বলবো ফোকাস। অর্থাৎ এর ফোকাসটাও কিন্তু কি হয়, এই রিফ্লেক্টিং সারফেসের বিপরীত দিকে হয়, অর্থাৎ যেদিকে সেন্টার অফ কার্ভেচার থাকছে সেদিকেই তোমার ফোকাসটাও থাকবে। ক্লিয়ার হয়েছে? এইভাবেই কিন্তু আমরা বলতে পারবো। এবং আর একটা জিনিস বলবো, এই যে ফোকাসটা, এই যে ফোকাসটা গঠিত হচ্ছে, এই ফোকাসটা কার মাঝখানে থাকবে না, এই যে দেখো এই যে রেডিয়াস অফ কার্ভেচারটা আমরা পেয়েছি, আর যেটাকে বলছি, অর্থাৎ আরটা কোনটা, পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে ডিস্টেন্স তার মাঝখানে থাকবে, অর্থাৎ পোল এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে কে থাকবে, ফোকাস থাকবে মাঝখানে। তার মানে কি বলতে পারি, তাহলে পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে ডিসটেন্সটা সেটা আমরা আর দিয়ে ডিনোট করছি, অর্থাৎ বলতে পারি যে r/2 ইজ ইকুয়াল টু f, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচারকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলেই আমি কি পাবো, f পাবো বা ফোকাস পাবো। ক্লিয়ার? তাহলে ফোকাসটা কোথায় পেলাম, ফোকাসটা এই জায়গাটাতে পেলাম। তাহলে পোল থেকে এই যে ডিসটেন্সটা, পোল থেকে ফোকাসের যে ডিসটেন্স তাকে আমরা কি বলবো, ফোকাল লেন্থ। পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে ডিসটেন্স তাকে আমি কি বলছো, রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচারকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, ফোকাল লেন্থ পাবো। রেডিয়াস অফ কার্ভেচারকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, ফোকাল লেন্থ পাবো। কারণটা কি, কারণ এই যে ফোকাস যে পয়েন্টটা, ফোকাসটা সেটা কিন্তু পোল এবং সেন্টার অফ কার্ভেচারের জাস্ট মাঝখানে অবস্থান। উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম, অবতল দর্পণের ক্ষেত্রেও সেম। এই জিনিসটা মনে রাখবে, r ইকুয়াল টু 2f, এই জিনিসটা তোমরা মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে গোলীয় দর্পণের দ্বারা প্রতিবিম্বের গঠন। এই জিনিসটা আমি পার্ট 2 তে তোমাদের করাবো, খুব সুন্দরভাবে তোমাদের দেখাবো। এবং শুধু তাই নয়, তোমরা জানলে অবাক হবে, আরো একটা জিনিস তোমাদের সামনে এক্সপ্লেন করব, দ্যাট ইজ হচ্ছে এই জায়গাটা, এই যে রে গুলো যাচ্ছে, এটা হচ্ছে ডাইরেক্ট এনসিইআরটি এর পিডিএফ। এই যে রে গুলো যাচ্ছে, রে কিভাবে যাচ্ছে, এটা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন এসছে, তোমরা কেউ পারো না, এই জায়গাগুলো পারতে হবে তোমাদের। রে গুলো কোন দিকে এসে কোন দিকে যাচ্ছে সেই রে ডায়াগ্রামটা আমি নেক্সট ক্লাসে তোমাদের বোঝাবো, নেক্সট ক্লাসটা নেক্সট দিনই আনবো। নেক্সট ক্লাসে তোমাদের পার্ট 2 তে আমি তোমাদের রে ডায়াগ্রামের পরের জিনিসটা বোঝাবো, ঠিক আছে? ভালো করে বোঝাতে গেলে সময় লাগে, সেই সময়টুকু তোমাদেরও নিজেদেরও কিন্তু দিতে হবে, তাই সেই সময়টুকু দাও, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? পুরো জিনিসটা সুন্দর করে তোমাদের বোঝাবো, কোথায় কিভাবে কি গঠিত হচ্ছে পুরো জায়গাটা সুন্দর করে পিডিএফ বোঝাবো। এবং শুধু তাই নয়, তোমাদের অঙ্ক করাবো, অঙ্ক করার জন্য যে ফর্মুলা গুলো লাগে সেগুলো বলবো, প্লাস যত অঙ্ক এনসিইআরটি এবং প্রিভিয়াস ইয়ার এসেছে সেগুলো আমি তোমাদের করাবো। শুধু একটাই কথা বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ক্লাসগুলোকে শেয়ার করার তোমাদের কাছে অনেক ধন্যবাদ, কারণ তোমরা অনেক চ্যানেলটিকে শেয়ার করেছো, লাইক করেছো, ভালো করেছো, মানে ভালোবেসেছো, ভালোবাসা দেখিয়েছো, তার জন্যই তোমাদের কাছে আমি ক্লাসগুলো নিয়ে আসছি। আর পেইড ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও, পেইড ব্যাচটা কিন্তু আমাদের আর 1 থেকে 2 দিন চলবে। যারা অ্যাডমিশন নিতে চাও, আমার গাইডে থেকে একটা বিরাট প্রিপারেশন নিতে চাও, তারা কিন্তু ভর্তি হতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো। আমি এভাবেই তোমাদের সায়েন্সের এবং বাকি সাবজেক্টগুলোর ক্লাস আস্তে আস্তে নিয়ে আসবো, সায়েন্সটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কভার করে দেওয়ার পর বাকি ক্লাসগুলো নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, গরমে সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।